আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। সিটি ও উপজেলা নির্বাচন নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সিইসির নির্দেশ। একাদশ সংসদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ। বুড়িগঙ্গা পাড়ে উচ্ছেদ অভিযান চলছে, বৈধ ভবনও ভাঙার অভিযোগ। এবং দ্বিতীয় পক্ষের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল, আগামীতে দুই গ্রুপকে এক করার পরিকল্পনা সরকারের, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। ঢাকা উত্তর সিটি মেয়র ও কাউন্সিলর নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিটি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় তিনি আরও বলেন, নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলেও আশা করেন সিইসি। ইসি অংশগ্রহণমূলক নির্বাচন চায় জানিয়ে নুরুল হুদা বলেন, তবে কোনো দল অংশ না নিলে কমিশনের কিছুই করার নেই। সভায় সেনাবাহিনীর পিএসও, পুলিশের আইজি, র্যাব মহাপরিচালক সহ গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং যারা প্রশাসনের সদস্য রয়েছেন তাদের প্রতি আমার আগের মতোই অনুরোধ যে নির্বাচনকে আমাদের সুষ্ঠু করতে হবে, নির্বাচনকে আমাদের প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নির্বাচন যাতে অবাধ হয় সেটা দেখতে হবে এবং নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, নিরপেক্ষ হয় সেটার দিকে আমাদের প্রত্যেকের সচেতন দৃষ্টি রাখতে হবে। সকল ভোটার যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা আমাদের একমাত্র লক্ষ্য। জামায়াত নিষিদ্ধের পক্ষে আওয়ামী লীগ, তবে এ নিয়ে আদালতে মামলা চলছে বলে এখনই কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি এসব কথা বলেন। তার মতে, নীতি আদর্শ ঠিক রেখে শুধু নাম পাল্টালে সেটাকে পরিবর্তন বলা যাবে না। ওবায়দুল কাদের বলেন, জামায়াত এবং বিএনপি একে অপরের দোসর বলে জোট থেকে সরে আসা না আসা নিয়ে তারা মুখ খুলছে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকাল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এর বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। আদালতের ব্যাখ্যা সঠিক হয়নি বলেও দাবি করেন তিনি। এর আগে 17 জানুয়ারি রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। এরপর এই রিট নিয়ে প্রথমে হাইকোর্টের বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট শুনানিতে অপারগতা প্রকাশ করেন। তারপর সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করলে তা শুনানির জন্য গ্রহণ করা হয়। গত 14 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মোহাম্মদ তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন রিটটি দায়ের করেন। বুড়িগঙ্গার পাড়ে উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়াই বৈধ ভবন ভাঙার অভিযোগ উঠেছে বিআইডব্লিউটি এর বিরুদ্ধে। এতে বিব্রত হয়েছেন ম্যাজিস্ট্রেটও। বৈধ কাগজপত্র থাকলে ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিতে পারেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব কবির চপল। সোমবার সকালে মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যায় বিআইডব্লিউটিএ, কিন্তু বিপত্তি বাধে 10 তলা একটি ভবন ভাঙাকে কেন্দ্র করে বাড়ির মালিকরা কাগজ এবং খতিয়ান দেখালে ভবনটি না ভাঙার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিটি মহানগর সবই দেখেছি, সবই ব্যক্তি মালিকানার নামে। এখানে সিএস এর নাল লেখা আছে, সিএস এর নাল মানে হলো মানুষের জায়গা। আরও কয়েকটি ভবন ভাঙতে গেলে ম্যাজিস্ট্রেটকে কাগজপত্র দেখান ওই সব বাড়ির মালিক। ওই এলাকার বেশিরভাগ ভবনেরই বৈধ কাগজপত্র থাকায় সেগুলো না ভাঙার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট, কিন্তু ওই সময়ের মধ্যে কয়েকটি বাড়ি ভেঙে ফেলে বিআইডব্লিউটিএ।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া কোনো স্থাপনা ভাঙার নিয়ম নেই। তারপরও কেন এসব ভবন ভাঙা হলো তার সদুত্তর দিতে পারেননি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। বিআইডব্লিউটি চেয়ারম্যানের নির্দেশ আছে যে যেখানে পিলারে কোনো বসানো হয়নি মানে পিলার পর্যন্তই আমরা থাকব। আর পিলারের বিষয়টি যদি অমীমাংসিত থাকে তাহলে পিলারের বিষয়ে যে আইনানুগ ব্যবস্থা আছে সেগুলি নিয়ে তারপরে ওই জায়গাগুলিতে যদি অবৈধ স্থাপনা থাকে উচ্ছেদ চালাতে হবে। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা, তবে কারো বৈধ স্থাপনা যাতে ভাঙা না হয় তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। বিশ্বের কোনো রাজধানীর চারপাশে এমন নদী নেই যা ঢাকা শহরের চারপাশে আছে, কিন্তু দখল আর দূষণের কারণে মরতে বসেছে নদীগুলো। নগর পরিকল্পনাবিদ যা বলছেন, ঢাকার চারপাশে যে নৌপথ আছে তা সচল করতে পারলে ঢাকা শহরের রাস্তার চাপ অনেকটাই কমতো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, বুড়িগঙ্গা, ঢাকা। মেট্রো রেল প্রকল্পের জন্য গ্যাস শাটডাউন হয়। আগামীকাল রাজধানীর গুরুত্বপূর্ণ অন্তত 22টি এলাকায় 12 ঘন্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরানো ঢাকা, মিন্টু রোড, জাতীয় সংসদ ভবন এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল এবং কমলাপুরে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। মেট্রো রেল প্রকল্প কাজের জন্য শাহবাগ এলাকায় তিতাস গ্যাস কর্তৃক ইতিমধ্যে বিদ্যমান 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইনটি স্থানান্তরের লক্ষ্যে ওই এলাকায় নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে, যার দুই প্রান্ত বিদ্যমান পাইপলাইনের সাথে সংযোগ সাধন বা টাইন করার প্রয়োজন দেখা দিয়েছে। এই গ্যাস সরবরাহ শাটডাউনের কারণে ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চলের মূলত কেন্দ্রীয় অঞ্চল যেগুলো আমরা বলি, মঙ্গলবার সন্ধ্যা 6 ঘটিকা থেকে পরের দিন সকাল 6 ঘটিকা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান। আগামীকাল হবে আখেরি মোনাজাত। কাল সকাল 10টায় এই মোনাজাত হওয়ার কথা। গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থী মুরব্বীদের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একদিন সময় বাড়িয়ে আগামীকাল মোনাজাতের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। এদিকে আগামীতে দুই পক্ষকে একসাথে নিয়ে ইজতেমা আয়োজনে সরকার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। ইজতেমা ময়দান পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আমরা এবার সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে সাথে নিয়ে যে কাজটা করতে সকলে আমরা আগ্রহী ছিলাম, সেটা হলে ইজতেমাটা তো হতে হবে এবং ইনশাল্লাহ ইজতেমাটা আমরা একত্রে করব। আগামীতে ইনশাল্লাহ এর চাইতে অনেক ভালো সকলকে ঐক্যবদ্ধ করে সকলের সাথে নিয়েই আমরা ভালো করতে পারবো। সকাল থেকে ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন ইজতেমায়? সাগর বলুন। উপস্থিতি সাগর, কিছুক্ষণ আগে জোহরের নামাজ শেষ হয়েছে এবং জোহরের নামাজের পরে কিন্তু আবারও বয়ান শুরু হয়েছে এবং আজকের যে কার্যক্রম সেটি সকালে আম বয়ানের মধ্য দিয়ে ফজরের নামাজের পর শুরু হয়েছিল। এরপর কিন্তু দীর্ঘক্ষণ বিরতির পরে এখন আবার হেদায়েতি বয়ান চলছে। তবে একটি বিষয় হচ্ছে যে এবারের যে লোক সমাগম সেটি কিন্তু অন্য বছরগুলোর তুলনায় কিন্তু কম রয়েছে, যেহেতু আপনারা জানেন 54তম বিশ্ব ইজতেমা দুটি গ্রুপে বিভক্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে তারা দুই দফায় করছেন এবং এই যে দুই দফা ইজতেমার মধ্যে কিন্তু কোনো বিরতি রাখা হয়নি, অর্থাৎ শনিবার আখেরি মোনাজাত শেষ হওয়ার পর রবিবারই কিন্তু দ্বিতীয় দফা শুরু হয়েছে। এ কারণে এখানকার আগত মুসল্লিরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের গুছানোর যে বিষয়টি সেটিও কিন্তু তারা অতটা সময় পাননি, কারণ মধ্যরাতে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করার পরেই তারা মূলত দায়িত্ব নেন দ্বিতীয় দফায়, অর্থাৎ সাতপন্থীরা। কারণ আপনারা জানেন এর আগে শনিবার মাওলানা জুবাইরপন্থীদের যে আখেরি মোনাজাত সেটি শেষ হয়েছে। তো সাধারণ মুসল্লিদের সাথে আমরা সকাল থেকে কথা বলেছি, তারাও চাচ্ছেন যে ঐক্যবদ্ধভাবে ইসলামের যেহেতু তারা দাওয়াতের জন্য ইসলামের কাজে দিনই পথে যেহেতু তারা তাদেরকে আত্মনিয়োগ করেছেন, সে কারণে কোনো বিভেদ বা ভুল বোঝাবুঝি যাতে না থাকে এবং ঐক্যবদ্ধভাবে যাতে আগামীতে তারা এই ইজতেমা পালন করতে পারেন সেজন্য তারা সরকারের পাশাপাশি ইজতেমার যারা মুরব্বী রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেছেন। এবং 12টার দিকে এখানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ
আব্দুল্লাহ তিনি পরিদর্শনে এসেছিলেন, তিনিও সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এবছর যেহেতু ইজতেমা অনুষ্ঠানটা আসলে অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা কাটিয়ে যেহেতু সবার প্রচেষ্টায় এবার সম্ভব হয়েছে এবং আগামীতে তারা চাচ্ছেন যে ঐক্যবদ্ধভাবে এই ইজতেমা সম্পূর্ণ করতে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কে যদি একটু বলি, তারা কিন্তু প্রত্যেকটি সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রেখেছেন। পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইজতেমা ময়দানের মাঠে নিয়োজিত রয়েছেন। আর এছাড়া লোক সমাগম যদি আমরা বলি, সেই হ্রাস কিন্তু এখন আর নেই, এখন অনেকটাই কম। আর এই কম থাকার বিষয়টি গতকালের বৈরী আবহাওয়া এবং 2 দফা ইজতেমার মাঝখানে কোনো বিরতি না থাকাকেই দায়ী করছেন মুসল্লিরা। তো এই ছিল সাগর এখানকার সবশেষ পরিস্থিতি। সাগর, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর তুরাগ তীর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। জমে উঠেছে কলকাতায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কলকাতা সাংস্কৃতিক কেন্দ্র নন্দন ও নজরুল তীর্থের প্রেক্ষাগৃহে বাংলাদেশের চলচ্চিত্র দেখতে ভিড় করেছেন অসংখ্য মানুষ। 4 দিনের এই আয়োজন শেষ হচ্ছে সন্ধ্যায়। কলকাতা থেকে কিংসুক চক্রবর্তীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ধর্মেন্দ্র কুমার সিং, জানাচ্ছেন রাজীব সাহা। চলচ্চিত্র নিয়ে সবসময়ই আগ্রহী 2 বাংলার দর্শকরা। আর পশ্চিম বাংলার দর্শকদের মনের খোরাক মেটাতে কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের এই আয়োজন মুগ্ধ করেছে পশ্চিমবঙ্গের বাঙালিদের। তারই প্রতিফলন ছিল প্রেক্ষাগৃহের সামনের দীর্ঘ লাইন। কলকাতার নন্দন ও নজরুল তীর্থের প্রেক্ষাগৃহগুলো যেন রূপ নেয় এক টুকরো বাংলাদেশে। উৎসবে বাংলাদেশের জনপ্রিয় তারকা রিয়াজ, অপবিশ্বাস, ফেরদৌসদের উপস্থিতি আরও মাতিয়ে রাখে দর্শকদের। পাশাপাশি ছিল টালিগঞ্জের তারকাদের সবার উপস্থিতি। যেখানকার মানুষ অনেক পছন্দ করছে ছবিগুলোকে। এরকম ভালো ছবি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে যদি করি, একসাথে করি, তাহলে একটা সম্প্রীতির বাংলাদেশ আমরা পাবো, সম্প্রীতির কালচার আমরা পাবো। মানে কলকাতা আমাদের বাংলাদেশের পাশের না, এখন আমরা একই দেশের, একই আত্মার আত্মীয়তা। তো সেই জায়গা থেকে আমার খুবই ভালো লাগছে। আমাদের যে একটা ঐতিহ্যময় একটি ইতিহাস রয়েছে দুপার বাংলারই, আমরা কিন্তু সেই কালচারটাকে সুন্দরভাবে এক্সচেঞ্জ করতে পারি সিনেমার মাধ্যমে। এপার বাংলার লোক আসলে অনেকটা জানে না যে আমাদের ওখানে বড় পর্দায় ভালো ভালো কাজ হয়। তো সেটা যে শুরু হয়েছে গত বছর থেকে, এটা সেকেন্ড টাইম এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে মানুষ দেখতে পাচ্ছে। আমার নিজের ছবি, আমার নিজের দেশের ছবি যখন অন্য এক জায়গায় দেখানো হয়, প্রচারটা মানে আমার কালচারটা অন্য জায়গায় যাচ্ছে, নিঃসন্দেহে খুব ভালো লাগছে। উৎসবে এবার বাংলাদেশের 23টি ছবি দেখানো হচ্ছে। উদ্বোধনী দিনে দেখানো হয় প্রামাণ্য চলচ্চিত্র আমাদের বঙ্গবন্ধু। প্রদর্শিত অন্যান্য ছবিগুলোর মধ্যে অন্যতম পুত্র, পোস্টমাস্টার 71, স্বপ্নজাল, দহন, গেরিলা ও চিত্রা নদীর পাড়ে। এবারের উৎসবে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়। রাজীব সাহা, এটিএন বাংলা। এবার জানিয়ে দেব শেয়ার বাজার সংবাদ। নিউ লাইন ক্লোদিংস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা আইপিও আবেদন জমা দিতে পারবেন। 10 টাকা অভিহিত মূল্যে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ কোম্পানির যন্ত্রপাতি ও কল কবজা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে। 30 জুন 2017 সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 85 পয়সা। পুনর্মূল্যায়ন সহ সম্পদ মূল্য দাঁড়িয়েছে 31 টাকা 63 পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া হয়েছে 20 টাকা 52 পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ 4 কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে। কোম্পানিগুলো হলো ইমাম বাটন, সাভার রিফ্র্যাক্টারিজ, মেঘনা কনডেন্সড মিল্ক এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল ইমাম বাটনের ক্লোজিং দর ছিল 20 টাকা। আজ 18 টাকায় লেনদেন শুরু হয়ে ক্রেতা শূন্য হয়ে পড়ে। সাভার রিফ্র্যাক্টারিজের সমাপনী দর ছিল 101 টাকা 40 পয়সা। আজ 91 টাকা 30 পয়সা শেয়ারটির লেনদেন শুরু হলে গতকাল মেঘনা কনডেন্সড মিল্কের সমাপনী দর ছিল 19 টাকা 19 পয়সা। আজ সর্বশেষ 18 টাকায় কোম্পানিটির লেনদেন হয়। এছাড়া মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের সমাপনী দর ছিল 12 টাকা 60 পয়সা। আজ 11 টাকা 40 পয়সায় শেয়ারটি ক্রেতা শূন্য হয়ে পড়ে। বর্তমানে কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করার মতো কোনো বিনিয়োগকারী নেই। নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 20 ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর আজ গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ঠিকাদার ও কর্মকর্তাদের দ্বন্দ্বে 7 বছরেও শেষ হয়নি বরগুনা বিসিক শিল্পনগরীর কাজ।
কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের গাফিলতির কারণে এই দশা। আর বিসিকের দায়সারা মনোভাব ও মন্ত্রণালয়ের উদাসীনতায় এই সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। বরগুনা থেকে মোস্তফা কাদেরের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালের 6 মে বরগুনা সফরকালে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এরপর 2012 সালে শহরের উপকণ্ঠে 10 একর জমিতে বিসিক শিল্পনগরী স্থাপনের সিদ্ধান্ত ও জমি অধিগ্রহণ শুরু হলেও স্থানীয় ঠিকাদারদের বিরোধের কারণে কার্যক্রম স্থগিত হয়ে যায়। এলাকাবাসী জানায়, একের পর এক কর্মকর্তার বদলি ও ঢাকার কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দেয় মূলত শিল্পনগরীর কাজ অনিশ্চিত হয়ে পড়ে। এসব কারণে কেটে যায় আরও 2 বছর, কিন্তু প্রকল্পের কাজ আর এগোয়নি। ফলে বর্ষা এলে জলাবদ্ধতা দেখা দেয় প্রকল্পের আশেপাশের ফসলি জমিতে। বাড়িঘরের খুব সমস্যা হইতে আছে। 3-4 বছর ধরে দেখি গেলে বালি চড়ান ভরিয়ে থুইছে যাই। বৃষ্টির দিনে পানিগুলো যেমন কেন ঢালু জায়গায় নামে আসতেছে, বালি ভরার দেওয়ার কারণে পানিগুলো বাজে রইতেছে। শিল্প কারখানা করবে কিন্তু হইতে আছে না। বরগুনা ব্যবসায়ীদের প্রাণের দাবি বিসিক নগরে হোক এবং সত্যিকার ব্যবসায়ীরা এই প্লটগুলো পাও। এদিকে ঠিকাদারদের দাবি, বিসিক কর্মকর্তাদের একের পর এক বদলি ও বিল তুলতে ঘুষের টাকা না দেয় এই শিল্পনগরীর কাজ থেমে আছে। 17 সালের মে মাসে 3 মাসের জন্য কাজ দেয়, 3 মাসের মধ্যে কাজ কমপ্লিট করে অর্থ দাবি করছে, যে কারণে যেটা দিতে ব্যর্থ হয়েছে। তবে জটিলতা কাটিয়ে প্রকল্পের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক। ঠিকাদারের সাথে একটু মতবিরোধ দেখা যাওয়ার কারণে এবং সর্বোপরি পরিচালক প্রকল্প পরিচালকের অনুপস্থিতি বা ওনার না থাকার কারণে এই সময় কেউ ছিলেন না, এই যে লম্বা গ্যাপটুকুর কারণে অনেক বেশি বিছানা হয়ে গেছে। বিসিক শিল্পনগরী প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে বরগুনায় ব্যবসা বাণিজ্য আরও গতি পাবে বলে মনে করেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাকিস্তানের সাথে 20 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইসলামাবাদ সফরে এই চুক্তি সই হয়। এছাড়াও জ্বালানি, পেট্রোকেমিক্যাল ও খনিজ খাতে বেশ কটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এ সময় যুবরাজ সালমান বলেন, সামনের দিনগুলোতে সৌদি আরবের জন্য পাকিস্তান বেশ গুরুত্বপূর্ণ। আর পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ইসলামাবাদের জরুরি প্রয়োজনে সবসময় সাড়া দিয়েছে সৌদি আরব। এ কারণে এই বন্ধুত্বের গুরুত্ব অনেক বেশি। নতুন এই চুক্তি পাকিস্তানের অস্থির ও ভঙ্গুর অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করছে ইমরান খান প্রশাসন। এবার আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার 8ম বার্ষিকী উদযাপন করছে ত্রিপোলির মানুষ। পতাকা হাতে জাতীয় সঙ্গীত গেয়ে উৎসবে মাতেন তারা। 2011 সালের এই দিনে গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র সমর্থিত সশস্ত্র বিদ্রোহীরা। এ উপলক্ষে মুয়াম্মার গাদ্দাফির প্রাসাদ থেকে শুরু হয় উৎসব শোভাযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তা মার্টার্স স্কোয়ারে গিয়ে শেষ হয়। উৎসবে তুলে ধরা হয় লিবিয়ার ঐতিহ্য, ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতিচ্ছবি। এবার পার্ট এক্স খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় বাংলাদেশ। ডানেডিনে অনুশীলন শেষে এমন আশার কথা শোনান দলের ওপেনার তামিম ইকবাল। স্টিভ রোডসের অধীনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছে টাইগাররা। তামিম জানান, প্রথম 2 ম্যাচ পর্যালোচনা করেই তারা তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবেন। তবে ভালো ফল পেতে টপ অর্ডারকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। বুধবার বাংলাদেশ সময় ভোর 4টায় সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ভালো ক্রিকেট খেলি, কারণ 2টা ম্যাচে আমরা খেলেছি, আমরা সত্যি কথা বলতে ভালো ক্রিকেট খেলিনি। ইভেন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে লাস্ট ইয়ারগুলোতেও আমরা কিছু কিছু ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, বাট আমরা ম্যাচ হেরেছি। বাট এখন পর্যন্ত প্রথম 2 ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। সো দিস উইল বি দ্য টার্গেট, যে আমাদের যে প্ল্যান আছে আমরা প্ল্যান হিসাবে আগাই আর প্লাস একটা ভালো ম্যাচ খেলতে পারি। এদিকে আসন্ন বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যারিবীয় তারকা ওপেনার ক্রিস গেইল। টুইটারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে বিশ্বকাপ শেষেই সরে দাঁড়াতে চান তিনি। এতে আরও জানানো হয়, কিংস্টন ওভালে গেইল নিজেই এক আলোচনায় নিজেকে বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করে বলেন, ইংল্যান্ড বিশ্বকাপকে 50 ওভারের ক্রিকেটে নিজের শেষ সীমা হিসেবে দেখছেন তিনি। তবে এরপরও টি-20 ক্রিকেট চালিয়ে যাবেন গেইল, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট খেলার ইচ্ছা তাঁর।
সবশেষ গত বছরের জুলাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকলেও ভারত ও বাংলাদেশ সফরে তাঁকে দলে রাখেনি ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তারপরও বর্তমান ফর্ম বিচারে তিনি যে বোর্ডের বিবেচনাতে আছেন তা ক্রিস গেইলের জানা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। সিটি ও উপজেলা নির্বাচন নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সিইসির নির্দেশ। একাদশ সংসদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ। বুড়িগঙ্গা পাড়ে উচ্ছেদ অভিযান চলছে, বৈধ ভবনও ভাঙার অভিযোগ। এবং দ্বিতীয় পক্ষের বিশ্ব ইজতেমার আখির মোনাজাত কাল, আগামীতে দুই গ্রুপকে এক করার পরিকল্পনা সরকারের, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।